হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ব্লগে। তো আজ আমরা যাচ্ছি দক্ষিণ কোরিয়ার জনজু শহর থেকে জিনআন মাইসান পাহাড়ে। এখানে যেমন দেখছেন বাম পাশে নীল বাবল থেকে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে জনজু রেল স্টেশন, সেখান থেকে রেড পয়েন্ট ডান পাশে ডেস্টিনেশন। এখানে যেতে প্রায় 50 কিলোর মতো হবে, গাড়িতে আনুমানিক 1 ঘন্টার মতো সময় লাগবে। তো এখান থেকে ডেমোগ্রাফিটা দেখতে পাচ্ছেন মাইসান পাহাড় এবং তার আশেপাশে নাগরিক নানাবিধ সুযোগ সুবিধা, যেমন থাকার জায়গা, খাবার জায়গা, তাঁবু ফেলার জায়গা, কোথায় টেন্ট করতে পারেন, ক্যাম্পিং, হাইকিং, সব এখানে একটা গ্লিম্পস আছে। তো এই সেই পাহাড় যেটার দিকে আমরা যাচ্ছি, দূর থেকে দেখা যাচ্ছে। এখান থেকে যাত্রা আমরা শুরু করলাম। যেমনটা দেখছেন ভরপুর তুষারপাত হয়েছে এই কয়দিনে। তো তুষার জমে কি অবস্থা রাস্তার। তো আসলে এর মধ্যে আমরা চলা শুরু করলাম। আসলে বলতে গেলে আমাদের টার্গেট ওটাই ছিল যে মানে ঘন তুষারে কি অবস্থা হয় এই জায়গার, তুষারের মধ্যে দেখতে আসা, এই আর কি। দেখতেই পাচ্ছেন শীতে দালান কোঠাগুলোর কি অবস্থা, একদম কাঠের চালে তুষার পড়ে একদম সাদা হয়ে আছে, গাছপালারও একই অবস্থা। এর মধ্যে আমরা এগিয়ে চললাম। ঠান্ডার মধ্যে এখানে এই জায়গার একরকম সৌন্দর্য, গরমকালে এখানে আবার আরেক রকম সৌন্দর্য। এখানে যেমনটা এখন দেখতে পাচ্ছেন, এই যে বরফ গলে পানি জমছে, সূর্যের তাপে বরফ গলা শুরু হয়েছে, বরফ গলে পানির ফোয়ারা এভাবে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন বরফ গলে ছুরির মতো ধারালো হয়ে আছে, এগুলো খুলে পড়ে। এই সময়টায় এটা আসলে খুবই বিপজ্জনক, দেখতে সুন্দর লাগলেও জিনিসটা খুবই বিপজ্জনক। আর এইখানে দেখছেন ঘরবাড়ির কি অবস্থা, কি পরিমাণ তুষার। যেমনটা দেখছেন তুষারে পোড়া এলাকাটা ছেয়ে গেছে আসলে। তো আমরা এই তুষারের মধ্যে দিয়ে হেঁটে যাব, হেঁটে আমরা দেখব কেমন লাগে। এখানে এসে এই যে দেখলাম মাচার মতো জায়গা, এখানে রেস্ট করার জায়গা আর কি। তো এখানে উঠে আসলাম, উঠে এসে একটু কিছুক্ষণ দাঁড়ালাম। চারপাশটা দেখে নিয়ে আবার চলা শুরু করলাম। আসলে এই বরফের মধ্যে দিয়ে হাঁটা বিষয়টা খুব ইজি না, আর আমরা ছোটবেলা থেকে এগুলোতে আসলে অভ্যস্তও না, তো মুশকিল আছে। যাই হোক, এটা আর এক রকম ডিফারেন্ট এক্সপেরিয়েন্স আর কি। It looks like ice forest. আবার হাঁটা শুরু করলাম, হেঁটে ওই যে দূরে একটা হানক দেখা যাচ্ছে, দেখা যাক ওই পর্যন্ত পৌঁছা যায় কিনা। এই হানকটায় উঠে আবার আর একটু জিরিয়ে নিলাম। Time to have some fun. এর মধ্যে এখানে দেখতে পেলাম একটা কাঠের ব্রিজ, তো সেই কাঠের ব্রিজ বরাবর যাওয়া শুরু করলাম।
তো এই কাঠের ব্রিজ ধরে আরও কিছু দূর সামনে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখলাম ব্রিজটা শেষ হয়ে গেল। ব্রিজটা শেষ হয়ে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসলো, ওই যে দূরে দেখছেন পাহাড়গুলো, ওটাই মাইসান পাহাড়। তো ধীরে সুস্থে আমরা আস্তে আস্তে ওদিক দিয়ে এগিয়ে যাব আর কি। দেখছেন ভরপুর তুষার সব জায়গায়। এখানে আবার আমরা দেখলাম আরেকটা কাঠের ব্রিজ, এই কাঠের ব্রিজটা সোজা চলে গেছে মাইসান মাউন্টেনের ওইদিকে। এই মাইসান পাহাড়টা আসলে এক এক সময় এক এক নামে পরিচিত ছিল, যেমন সিল্লা কিংডম, এখানকার সিল্লা কিংডমের সময় এই পাহাড়টাকে ডাকা হতো সিওডাসান নামে। এর মানে হচ্ছে ওয়েস্ট ম্যানি মাউন্টেন্স। কারণ হলো এই পাহাড়টা সেই সময়ে ছিল দ্য ওয়েস্টার্ন মোস্ট মাউন্টেন নিয়ার দ্য ক্যাপিটাল গিয়ংজু। তো গিয়ংজু ক্যাপিটালের সময় এটা ওয়েস্টার্ন মোস্ট পাহাড় ছিল। ইন দ্য গোরিও পিরিয়ড, অর্থাৎ গোরিও কিংডমের সময় এই পাহাড়টাকে ডাকা হতো ইয়ংচুল সান নামে। এর মানে হচ্ছে রাইজিং ড্রাগন মাউন্টেন। তো এর কারণ ছিল হচ্ছে বিকজ অফ ইটস টাওয়ারিং অ্যাপিয়ারেন্স, টাওয়ারের মতো দেখতে ছিল এই জন্য। আর চুসন ডাইনেস্টির সময় এখানের জেনারেল ওয়াই সং গুই, উনি এই পাহাড়টার নামকরণ করেন সক গ্যুম সান, হুইচ মিনস বাইন্ডিং গোল্ড মাউন্টেন বিকজ অফ ইটস স্ট্রং এনার্জি। সো এখানে আমরা তিনটা কিংডমের কথা বললাম, একটা ছিল সিল্লা কিংডম, আর একটা ছিল গোরিও কিংডম, আর একটা ছিল জুসন কিংডম, জুসন ডাইনেস্টি। তো এখন এই প্রথমে ছিল সিল্লা কিংডম, তারপরে আসে হচ্ছে গোরিও কিংডম, এবং গোরিও কিংডমটা শেষ হয় 1392 সালে, এবং ইন্টারেস্টিংলি ওই সময় থেকেই শুরু হয় জুসন ডাইনেস্টি। এখন এই জুসন ডাইনেস্টিটা আসলে হিস্টোরিক্যালি অনেক ইম্পর্ট্যান্ট, কারণ হলো আমাদের সাউথ এশিয়ার দিকে যেমন মুঘল সাম্রাজ্য, এখানে জুসন ডাইনেস্টিটা সেরকম ইম্প্যাক্টফুল। ইভেনচুয়ালি সেই সময় কিং তেজং উনি এই পাহাড়টার পুনরায় নামকরণ করেন মাইসান। এর মানে হচ্ছে হর্স এয়ার মাউন্টেন, অর্থাৎ ঘোড়ার কানের মতো দেখতে বিধায় এই রকম নাম। তো তখন থেকে এই নামটাই চলে আসছে। যাই হোক, অনেক ভারী কথাবার্তা হয়ে যাচ্ছে, তো সেখান থেকে আমরা নর্মালে ফিরে আসি। এখানে যেমনটা দেখছেন ওই যে পাহাড়ের পিক, আর এখানে যেমন এই পুকুরটা দেখতে পাচ্ছেন, পুকুরটা আসলে বরফ জমে এই অবস্থা। দারুণ, তাই না? খুব সুন্দর দিক। প্রকৃতির এই লীলা খেলার কাছে আসলে সবকিছুই ছাড়। যাই হোক, আবার চলা শুরু করলাম। So again started keep going and enjoying the nature. অতঃপর এবারের মতো সেই কাঠের ব্রিজটাও সম্পন্ন হলো। সেই কাঠের ব্রিজ থেকে পেরিয়ে সোজা রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলাম, এবং ইন্টারেস্টিংলি এখানে লক্ষ্য করলাম এখানে এই তিন ভাই বোন, তারা তাদের বাবার সাথে মিলে তুষার মানব বানানোর কাজ করছে। তুষার মানব, এটাকে কোরিয়ান ভাষায় বলা হয় নুন সারাম। তো তারা সবাই মিলে নুন সারামের কাজ করছে, দেখতে খুব ভালো লাগলো। শীতকালে বাচ্চারা এটা সত্যি খুব এনজয় করে। আমিও চেষ্টা করলাম তাদের সাথে তাদের কাজে হাত লাগিয়ে কিছু একটা করার জন্য। ফাইনালি অলমোস্ট কাজটা শেষের দিকে। আইসম্যান মোটামুটি বানানো হয়ে গেল, আইসম্যানের মতো কিছু একটা। যাই হোক, এটা শেষ করি, এরপরে আমি আবার চলা শুরু করলাম। And again encountered lots of snow and snow. So again started walking and joined to the main track.
দেখতে পাচ্ছেন এখন এখানে ওই যে দূরে দেখা যাচ্ছে যেটা, ওটাই সেই মাইসানের পাহাড়, ওটার দিকেই মূলত আমরা আরো এগিয়ে যাচ্ছি। There are some interesting things to know about it also as well. For example, this Maisan, this is a part of Jinan. এখন আমরা ঠিক যেই জায়গায় এসে পৌঁছলাম, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে মাইসান টাপসা টেম্পল সাইট। এখানে একটা বৌদ্ধ মন্দির আছে। তো এইখানে যেমনটা দেখছেন, এই পাহাড়ের গা ঘেঁষে এখানে তৈরি করা হয়েছে একটা বৌদ্ধ মন্দির। এখানে ভালো করে খেয়াল করলে দেখবেন ওই যে একজন বৌদ্ধ সন্ন্যাসী, তার মূর্তি বসিয়ে রাখা আছে পাহাড়ের গায়ে। এই টেম্পলটার বিশেষত্ব হচ্ছে এখানে স্টোন দিয়ে বানানো প্যাগোডা আছে আর কি। তো এই জায়গাটার সেটাই আরেকটা বৈশিষ্ট্য। এখন এখান থেকে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এই স্টোনগুলো কিন্তু একটু ডিফারেন্ট আর কি। শত সহস্র মিলিয়ন বছর ধরে এই জিনিসগুলো এখানে আছে, এই স্টোনগুলো, এই স্টোনের পাহাড়গুলো। আর এখন এখান থেকে যেমনটা দেখছেন, ওই যে সবুজ যে বিল্ডিংটা, ওইটাই হচ্ছে টাপসা টেম্পল। এখন শীতকাল হওয়ার কারণে টুরিস্টরা ওখান পর্যন্ত যেতে পারবে না, কিন্তু গরমকালে আবার যাওয়া পসিবল। এই প্যাগোডাগুলোর বানানোর কাজ করেছেন মিস্টার লি গ্যাপিয়ং। উনি ছিলেন একজন হারমিট, অর্থাৎ এমন মানুষ যে ট্রেডিশনাল সমাজের বাইরে থাকে। তো তিনি তার জীবদ্দশায় এরকম 80টার বেশি স্টোন প্যাগোডা তৈরি করেছেন উইদাউট ইউজিং এনি মর্টার। সো এই প্যাগোডাগুলো ইনক্রেডিবলি স্টেবল এবং সমস্ত প্রতিকূল পরিবেশে এগুলো এখনো টিকে আছে। সব মিলিয়ে এই জায়গাটা হাইকিং এবং সাইট সিইং এর জন্য অনেক পপুলার। এই মাইসান পাহাড়টা আসলে দুটা পিক আছে, একটা হচ্ছে মাইবং, দ্যাট ইজ দ্য ইস্ট পিক, আর একটা হচ্ছে এইবং, দ্যাট ইজ দ্য ওয়েস্ট পিক। এখন এই পিক দুটো দেখতে অনেকটা ঘোড়ার দুই কানের মতো, সেই জন্য এরকম নামকরণ। কথিত আছে এখানে এসে প্রার্থনা করলে কমপক্ষে আপনার একটা উইশ পূরণ হবেই। অতঃপর আমরা ফেরত যাওয়া শুরু করলাম। যেতে পথে চোখে পড়লো এই একটা দোকান, যেহেতু অনেক ঠান্ডা এবং আমরা সবাই মোটামুটি জমে গিয়েছি। এখানে এটা হচ্ছে ফিশ কেক স্যুপ। তো আমরা গরম গরম ফিশ কেক এবং একটু ফিশ স্যুপ খেয়ে নিলাম শরীরটা গরম করার জন্য। তো আমরা ফেরার পথে ওখান থেকে চলে এলাম আরেক পাশে, মাইসান পাহাড়ের আরেক পাশে। এই যে জায়গাটা দেখছেন, এটা মাইসান পাহাড়ের অন্য সাইড। অন্য সাইডে এসে আমরা এখান থেকে দেখতে লাগলাম, এখানে ওই যে দেখছেন পাহাড়, তার চারপাশে এখানকার এই এস্টাবলিশমেন্টগুলো। তো এখানে এসে আমরা আবার আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এখানকার একটা সিজার মিউজিয়াম, অর্থাৎ কেচির জাদুঘর। ওই যে দেখছেন একটা কেচির ছবি দেওয়া আছে, ওটা হচ্ছে কেচির জাদুঘর। তো জাদুঘরটা দেখে ভিতরে একটু ঘুরে আসার লোভ সংবরণ করতে পারলাম না। মিউজিয়ামের বিপরীত পাশে এখানে একটা বিল্ডিংয়ে কিছু কনস্ট্রাকশন চলছিল, কিসের সেটা ঠিক জানা গেল না, আশা করি পরে আরো ডেভেলপ হয়ে যাবে। তো এই যে মিউজিয়ামে এসে আমরা যখনই প্রবেশ করতে লাগলাম, তখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করলাম। এই যে দেখছেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এই দেখেন এখানকার যে দরজাটা, সেই দরজাটাও কেচির স্টাইলে করা, এই আর কি। তো ভিতরে ঢুকে আমরা প্রথমে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ভেড়ার পশম কাটার কেচি। সেই আমল থেকে এগুলো চলে আসছে, আরো অনেকগুলো কেচি। Gold-plated scissors. Scissors of King George IV. Scissors of Rothschild.
এখানে যেমনটা দেখছেন বক্স স্টাইলের কেচি। তো এই বক্স স্টাইলের কেচি এর মধ্যে দেখবেন আরও আরেকটা কেচি আছে, যেটা হচ্ছে মানে এই যে এখানে দেখেন কেচির মধ্যে একটা বেবির ছবি দেওয়া আছে, ঠিক আছে। তো এর রহস্যটা কি, এর রহস্যটা আমরা একটু পরে বলবো। এখানে যেমন দেখছেন ইসলামিক ক্যালিগ্রাফিক সিজার্স, সেই সময় মূলত এগুলো টার্কিশ স্টাইলে মানে ওই দিক থেকে পাওয়া, ওই দিক থেকে আনা। কুইন ভিক্টোরিয়ার কেচি কালেকশনস। ওই কেচির মধ্যে বেবি কেন, তো এটা আসলে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল থেকে আসা একটা প্রবাদ বা মিথ। তো তাদের ওখানে যেটা হচ্ছে যে বাচ্চারা অনেক সময় প্রশ্ন করে না যে আমাকে তোমরা কিভাবে পেলে, বাচ্চা কোথা থেকে আসলো, তো সেইটার উত্তর হচ্ছে এইটা, যে তখন গার্জিয়ানরা বলতো যে এই বক তোমাকে মুখে করে এনে আমাদের কাছে দিয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।